এক ষাঁড় ও এক সিংহের গল্প। এক নগরে বর্ধমানক নামে এক বণিক বাস করত। একদিন সে বাণিজ্যের উদ্দেশ্যে তার পণ্য সামগ্রী নিয়ে যাত্রা করল মথুরা নগরীর উদ্দেশ্যে। তার ছিল সঞ্জীবক নামে একটি হৃষ্টপৃষ্ট বলদ। তারা দুজনে অনেকটা পথ অতিক্রম করার পর একটি ছোট্ট নদী পার হবার দরকার হলো তাদের। কিন্তু পার হবার সময় নদীর কাদায় সঞ্জীবকের পা আটকে গেল, আর তাতে তার একটা পা এমনভাবে মচকে গেল তার চলাফেরা করার ক্ষমতা রইল না। বর্ধমানক খুবই অস্থির হয়ে পড়ল, কিন্তু কী বা করতে পারে সে এই অবস্থায়। তবুও সে তিনটি দিন অপেক্ষা করল। তার মনে হয়েছিল এর মধ্যে নিশ্চয় সঞ্জীবকের পায়ের মচকানো ব্যথা সেরে যাবে, কিন্তু তার সমস্ত আশা হলো নিষ্ফল। বলদ সঞ্জীবকের পায়ের অবস্থার কোনো রকম উন্নতি হলো না। এরপর বর্ধমানক শেষে বাধ্য হয়ে আবার মথুরা নগরের দিকে যাত্রা করল। অবশ্য যাবার আগে তার দুজন লোকের ওপর সঞ্জীবকের দেখাশোনা দায়িত্ব দিয়ে গেল এবং আদেশ দিয়ে গেল সঞ্জীবকের পা ঠিক হয়ে গেলে তারা যেন তাকে মথুরাতে তার কাছে নিয়ে যায়। কিন্তু বর্ধমানকের লোক দুটি তাদের মনিবের আদেশ অমান্য করল। সে যেখানে গেছে সেখানে যাওয়ার জন্য রওনা দিল। এরপর সেখানে পৌঁছে তারা তাদের মনিবকে মিথ্যে করে বলল যে সঞ্জীবক মারা গেছে, কিন্তু তখন আর তার করার কিছুই ছিল না। সংবাদটা শুনে সে খুব দুঃখ পেল। যা হোক, এর মধ্যে বর্ধমানকের ব্যবসার কাজ শেষ হয়ে গেল। একদিন সে স্বদেশের দিকে রওনা দিল। এদিকে হলো কি, সঞ্জীবক একাকী অসহায় অবস্থায় পড়ে রইল নদীর ধারে। ধীরে ধীরে একদিন তার পা স্বাভাবিক হলো। আগের মতোই সে আবার ছুটোছুটি করার ক্ষমতা ফিরে পেল। সে তারপর থেকে রয়ে গেল নদীর ধারে, আর এখানে ওখানে চড়ে সে কচি সবুজ ঘাস খেতে লাগলো পেট ভরে। মাঝে মাঝে নিজের খুশি মতো আকাশের দিকে মুখ তুলে গর্জন করে উঠত। এদিকে ওই নদীর ধারে জঙ্গলে বাস করত পিঙ্গলক নামের একটি সিংহ। সে তৃষ্ণার্ত হয়ে জঙ্গল থেকে বেরিয়ে এলো নদীর জল পান করে তৃষ্ণা মেটাবে বলে। সে নদীর দিকে এগোতে শুরু করেছে। ঠিক সেই সময় সঞ্জীবক মেঘ গর্জনের মতো গভীর স্বরে গর্জন করে উঠল। পিঙ্গলক সেই গর্জন শুনে এত ভয় পেয়ে গেল যে গিয়ে লুকিয়ে পড়ল জঙ্গলের ভিতরের এক ঘন ঝোপের মধ্যে। এদিকে দমনক ও করটক নামে জঙ্গলের দুই শিয়াল পশুরাজ সিংহকে ভয় পেয়ে পালিয়ে যেতে দেখল ওই ঝোপের মধ্যে। এক সময় এই দুজন ছিল পিঙ্গলকের মন্ত্রী। বর্তমানে তারা পদচ্যুত হয়ে ঘুরে বেড়াচ্ছে। যা হোক, দমনক ছিল করটকের থেকে অনেক বেশি চালাক। সে করটককে বোঝানোর চেষ্টা করল যে পিঙ্গলকের এই ভয়ঙ্কর বিপদের সময় যদি তারা তাকে সাহায্য করে বা তার পাশে গিয়ে দাঁড়ায়, তাহলে তারা নিশ্চয়ই তাদের হারানো মন্ত্রিত্ব আবার ফিরে পাবে। কিন্তু করটক তার কথায় রাজি হলো না। এরপর দমনক একাই পিঙ্গলকের সামনে উপস্থিত হয়ে বলল, কেন পশুরাজ পিঙ্গলক জলপান না করে ফিরে এসেছেন তার কারণ সে জানে। দমনকের কথা শুনে পিঙ্গলকের মনে হলো শিয়াল জাতটা স্বভাবতই বেশ চালাক বা বুদ্ধিমান হয়ে থাকে। নিশ্চয়ই ও বুঝতে পেরেছে কেন আমি এতটা ভয় পেয়েছি। সুতরাং সব কিছু তাকে আমার খুলে বলা দরকার। তাহলে নিশ্চয়ই সে এই বিপদ থেকে রেহাই পাওয়ার একটা উপায় বাতলে দেবে। এই ভেবে সে নিজের দুর্বলতার কথা দমনকের কাছে প্রকাশ করল। এই কথাও জানাতে ভুলল না যে সুযোগ মতো অন্য কোনো গভীর জঙ্গলে গিয়ে সে আশ্রয় নেবে। পিঙ্গলকের কথা শুনে দমনক বলল, মহারাজ, সে তো পরের কথা। আগে আমি খোঁজ খবর করে দেখি আসল ব্যাপারটা কি। যদি মনে হয় এই জঙ্গল আমাদের ত্যাগ করতেই হবে, তখন ভেবে দেখা যাবে। এরপর দমনক সেই গর্জন অনুসরণ করে গুটি গুটি চলে এলো নদীর ধারে। সেখানে এসে দেখল বিরাট আকারের একটি বলদ মনের সুখে কচি ঘাস খেয়ে চলেছে আর মাঝে মাঝে আকাশের দিকে মুখ তুলে গর্জন করছে।
বলদটাকে দেখে দমনকের বেশ আনন্দ হলো। সে ভাবল, যদি পিঙ্গলকের সঙ্গে এই বলদের বন্ধুত্ব করিয়ে দেওয়া যায় তাহলে নিশ্চয়ই সে তার মন্ত্রিত্ব ফিরে পাবে। দমনক সঙ্গে সঙ্গে পিঙ্গলকের কাছে ফিরে গিয়ে বলল, মহারাজ, আপনি যার গর্জন শুনেছেন সে একটি বলদ বই কিছু নয়, তবে সে ভগবান শিবের বাহন। কৈলাসে ঘাস বা লতাপাতা নেই বলে সে এই মর্তে নেমে এসেছে কচি নরম ঘাস খাওয়ার জন্য। শুধু তাই নয়, আমিও জানিয়ে এসেছি আমাদের রাজা মা দুর্গার বাহন। সে কথা শুনে সে বলেছে তোমাদের রাজার সঙ্গে আমার বন্ধুত্ব করতে কোনো আপত্তি নেই। দমনকের কথা শুনে পিঙ্গলক দারুণ খুশি হলো আর সেই মুহূর্তে আবার তাকে মন্ত্রীর পদে বহাল করল। পিঙ্গলক এরপর বলল, ঠিক আছে, তাকে তাহলে এখানে নিয়ে এসো, তার সঙ্গে বন্ধুত্ব করতে আমি রাজি। দমনক মন্ত্রিত্ব ফিরে পেয়ে তো বেজায় খুশি। এরপর সে সঞ্জীবকের কাছে গিয়ে জানতে চাইল তার পরিচয়। সঞ্জীবক নিজের পরিচয় দিয়ে দমনকের পরিচয় জানতে চাইল। দমনক নিজের পরিচয় দিয়ে বলল, আমি এই বনের রাজার মন্ত্রী। আমাদের রাজার নাম পিঙ্গলক। আমার ইচ্ছা আমাদের রাজার সঙ্গে তোমার বন্ধুত্ব গড়ে উঠুক এবং এই জঙ্গলে আমাদের সকলের বন্ধু হয়ে পরম সুখে দিন যাপন করো।